Hello everyone, a very good afternoon to all of you. So, this class, as you can see from the screen, will be an introduction to Rapid Reader. What is Rapid Reader? The other textbook apart from the Mindscapes. So, there are two textbooks you have in class 11, one Mindscapes and the other Rapid Reader. I told you earlier that in class 11 and in class 12, extra emphasis, extra importance has been given on the text or the literature. তাহলে লিটারেচারের প্রতি কিন্তু 11 বা 12-এ অতিরিক্তই একটা গুরুত্ব আরোপ করা হয়েছে এডুকেশন বোর্ড থেকে। So there are two textbooks. Earlier you had only one, you read only one textbook, but now you have two textbooks. এবং টেক্সটে কতটা নাম্বার থাকে আমি সেটাও তোমাদের বলেছিলাম যে 80-র মধ্যে there are 50 marks, 50 মার্কস কিন্তু থাকে। তো র্যাপিডের মধ্যে কি আছে, র্যাপিড কেনই বা তোমাদের পড়তে হবে বা র্যাপিডটা ইনক্লুড করার পেছনে হোয়াট আর দ্য বেসিক রিজনস, তো এই সমস্ত একটা বেসিক ইন্ট্রোডাকশন আমার মনে হয়েছে আই পার্সোনালি বিলিভ ইউ মাস্ট বি অ্যাওয়্যার অফ আ ফিউ ইম্পর্টেন্ট ফ্যাক্টস রিলেটেড টু দি র্যাপিড রিডার। তো এই র্যাপিড রিডার সম্পর্কে বেসিক কিছু না জানলে আই থিঙ্ক or I believe you won't feel an inclination, you won't feel a kind of fascination for reading the texts. তো এই র্যাপিড রিডার ব্যাপারটা কি সেই জিনিসটা নিয়ে একদম যতটা পারা যায় ব্রিফলি বাট টু দি পয়েন্ট তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো বলছে কি, আমি পয়েন্ট পয়েন্ট আকারে আমি বিষয়টা তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। প্রথমেই দেখো লেখা আছে র্যাপিড রিডার্স is a textbook for the students of class 11 of West Bengal Higher Secondary Board of Education. তাহলে দুটো টেক্সট বইয়ের মধ্যে দিস ইজ দি সেকেন্ড ওয়ান, যেখান থেকে প্রায় 10 মার্কস তোমাদের পরীক্ষাতে পড়ে। সো র্যাপিড রিডার্স ইজ এ টেক্সট বুক ফর দি স্টুডেন্টস অফ ক্লাস 11। এটা কিন্তু কেবলমাত্র 11-এ থাকবে, এই টেক্সট বইটা 12-এর জন্য কিন্তু নয়। তো র্যাপিড রিডার হচ্ছে একটা টেক্সট বুক ফর দি স্টুডেন্টস অফ ক্লাস 11 অফ ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ড অফ এডুকেশন। বোঝাতে পারলাম? দিস টেক্সট বুক কনসিস্টস অফ 5 শেক্সপিয়ারিয়ান প্লেস। শেক্সপিয়ারিয়ান প্লে কি? শেক্সপিয়ার যিনি ছিলেন ইংল্যান্ডের একজন গ্রেটেস্ট প্লে রাইট বা ড্রামাটিস্ট, তার যে লেখাগুলো ছিল তার মধ্যে 5টে টেক্সট, 5টে শেক্সপিয়ারিয়ান প্লে, 5টে নাটক শেক্সপিয়ারের লেখা, তাদের আবার কি ব্র্যাকেটে লেখা আছে দেখো সামারাইজড ভার্সন, অর্থাৎ অরিজিনাল টেক্সট কিন্তু আমরা এখানে পড়বো না। হিয়ার ইন দিস র্যাপিড রিডার উই আর নট গোয়িং টু রিড দি অরিজিনাল টেক্সট। তাহলে আমরা কি পড়তে চলেছি? উই আর রাদার গোয়িং টু রিড দি সামারাইজড ভার্সনস। তো এই যে টেক্সট বুকটা, তাহলে এখানে কতগুলো শেক্সপিয়ারিয়ান প্লে রয়েছে? দের আর অনলি 5। তো 5টে টেক্সট কি কি রয়েছে আমি একটু তুলে ধরার চেষ্টা করেছি, তোমরা বইটা মিলিয়ে নিতে পারো। দেয়ার আর ম্যাকবেথ, ম্যাকবেথ একটা টেক্সটের নাম, অ্যাজ ইউ লাইক ইট, অথেলো, কমেডি অফ এরার্স, টুয়েলথ নাইট। এই 5টে টেক্সট নিয়ে কিন্তু তোমাদের এই র্যাপিড রিডারটা। নাও লেট আস ব্রিফলি নো অ্যাবাউট শেক্সপিয়ার। তাহলে দেখো এই পুরো বইটা যেটা তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে, এই পুরো বইটাতে প্লে রয়েছে বা ড্রামা রয়েছে, নাটক, সেগুলো কার না বিভিন্ন অথারের নয়। দি প্লেজ ওয়ার রিটেন বাই আ সিঙ্গল অথার, আ সিঙ্গল ড্রামাটিস্ট, সেটা কি না শেক্সপিয়ার। তাহলে ওনার সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত যে উনি কেন এতটা ইম্পর্টেন্ট যে ওনার লেখাগুলোকেই তোমাদের পড়ার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে। তো শেক্সপিয়ার কে ছিলেন? আমি আগেই বলেছি শেক্সপিয়ার ওয়াজ আ গ্রেট, আ রিনাউন্ড, এস্টিমড dramatist, a writer. Okay, he was a very eminent writer of English literature, ইংরেজি সাহিত্যের। তো কয়েকটা খুব সংক্ষিপ্ত ফ্যাক্ট ওনার জীবন সম্পর্কে একটু জেনে নেব। তিনি কবে জন্মেছিলেন? দেখো লেখা আছে বার্থ, হি ওয়াজ বর্ন অন 26th of April in 1564। তাহলে কোন এরাতে জন্মগ্রহণ করেছিলেন? না, ইট ওয়াজ
মানে কি বলতে চাইছি, কোন সেঞ্চুরিতে, হ্যাঁ এটা কোন সেঞ্চুরি বলা হবে, 1564, তোমরা নিশ্চয়ই জানো এটাকে বলা হবে কি 16th সেঞ্চুরি। সো হি ওয়াজ বর্ন ইন দি 16th সেঞ্চুরি and he died 23rd April 1616. So he died in the 17th century. সেকেন্ড ব্র্যাকেট দিয়ে পাশে লেখা আছে দেখো, লাইফ স্প্যান অফ 52 ইয়ার্স। তাহলে তিনি কতদিন বেঁচে ছিলেন, 52 ইয়ার্স। বার্থ প্লেস, তিনি কোথায় জন্মেছিলেন, তিনি যে জায়গাটায় জন্মেছিলেন তার নাম হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন, এইটাই লেখা হয় স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। এটা ওয়ারউইকশায়ারে অবস্থিত ইংল্যান্ডের। এই স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন এটা একটা হচ্ছে একটা 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 কি বলবো, একটা ছোট্ট মার্কেট প্লেস। আর অ্যাভন হচ্ছে এখানে একটা নদীর নাম। অ্যাভন ইজ দ্য নেম অফ আ রিভার। তাহলে এমন একটা সিটি যেটা নদীর ঠিক ওপরের অংশে। নদীর ওপরে তো আর কোনো সিটি গঠন হতে পারে না, মানে নদীর যে মানে কি বলবো, মানে নদীর যে জায়গা বা নদীর থেকে ওপরে, এরিয়াটা হচ্ছে নদীর থেকে ওপরে, হ্যাঁ। তো তাই জন্য সেই জায়গাটার নাম দেওয়া হচ্ছে স্ট্র্যাটফোর্ড আপন অ্যাভন। এটা হচ্ছে ওয়ারউইকশায়ার, যেটা ইংল্যান্ডে অবস্থিত, সেখানে তিনি জন্মেছেন। শেক্সপিয়ার ওয়াজ এ গ্রেট পোয়েট। শেক্সপিয়ার একজন বিখ্যাত কবি ছিলেন। তিনি মেনলি কবিতার মধ্যে কি লিখতেন, সনেট লিখতেন, SONNET। সনেট কাকে বলে, 14 লাইনের যে কবিতা, আ পোয়েম অফ 14 লাইন্স, যেটাকে আমরা চতুষ্পদী কবিতাও বলি। তো তিনি একজন গ্রেট পোয়েট ছিলেন, অ্যাক্টর ছিলেন, অভিনেতা, অ্যান্ড হি ওয়াজ আ গ্রেট ড্রামাটিস্ট। তিনি সবচেয়ে যে কারণে বিখ্যাত, হি ওয়াজ এ গ্রেট ড্রামাটিস্ট, বা যেটাকে প্লে রাইটও বলে, PLAYWRIGHT, প্লে রাইটও বলা হয়, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে তিনি পোয়েটও ছিলেন, তিনি ড্রামাটিস্টও ছিলেন, এবং খুব সারপ্রাইজিংলি, খুব ইন্টারেস্টিংলি, ইফ ইউ রিড the biography of Shakespeare, you would be able to know in the very ইনিশিয়াল স্টেজেস অফ হিজ লাইফ, তার জীবনের যখন একদম প্রারম্ভিক সময়ে, তিনি কিন্তু রাইটার ছিলেন না। হি স্টার্টেড হিজ কেরিয়ার অ্যাজ অ্যান অ্যাক্টর। তিনি একজন অভিনেতা হিসাবে বিভিন্ন থিয়েটারে পারফর্ম করতেন। তো সেখান থেকে হি গট ফ্যাসিনেটেড টুয়ার্ডস রাইটিং। তিনি নিজের থেকে কিছু করতে চেয়েছিলেন, তিনি নিজের লেখা ওই স্টেজে মঞ্চস্থ করতে চেয়েছিলেন। তো গ্র্যাজুয়ালি হি স্টার্টেড রাইটিং, এবং ধীরে ধীরে হি বিকেম সো ফেমাস যে তিনি অ্যাক্টর হিসাবে না, হি গট রিকগনিশন অ্যাজ এ ড্রামাটিস্ট ইন দ্য হোল ওয়ার্ল্ড অফ লিটারেচার। এবং তার ড্রামাগুলোকে বলা যেতে পারে হিজ ড্রামাস আর ইমমর্টাল ড্রামাস। কারণ আজকের দিনেও এই ড্রামাগুলো এতটাই ইম্পর্টেন্ট, তোমরা বুঝতে পারছো যে তিনি লিখেছিলেন কখন না, প্রায় থেকে 400-500 বছর আগে। সেই 400-500 বছর আগেকার লেখা আজও আমাদেরকে পড়তে হচ্ছে। সো ইট সিম্পলি টেলস আস হাউ ইম্পর্টেন্ট দি রাইটার ওয়াজ অ্যান্ড হাউ ইম্পর্টেন্ট হিজ রাইটিংস আর। তো পরের পয়েন্ট আমি একটু বলে নিই। রিকগনাইজড, তিনি কি হিসাবে পরিচিত আমাদের কাছে, তিনি যেমন ড্রামাটিস্ট, অ্যাক্টর, পোয়েট হিসাবে পরিচিত, তার কিছু বিশেষ মানে বলতে পারো আর্নিং, বলতে পারো লাইফে তার একটা বিশেষ উপার্জন বলতে পারো, যে তাকে বলা হয় হি ইজ দ্য ন্যাশনাল পোয়েট অফ ইংল্যান্ড। হি ইজ কনসিডার্ড অ্যাজ দি ন্যাশনাল পোয়েট, জাতীয় কবি তাকে বলা হয়। যেমন আমরা মনে করতে পারি যে রবীন্দ্রনাথকে যেমন বলা হয় কি বিশ্বকবি, হি ইজ অ্যান ওয়ার্ল্ড পোয়েট, হি ইজ এ ওয়ার্ল্ড পোয়েট। Similarly, Shakespeare is recognized, Shakespeare is considered as the national poet of England. তাকে আরও একটা নাম দিয়ে ডাকা হয়, সেটা হচ্ছে এটা উপাধি এগুলো, বার্ড অফ অ্যাভন। অ্যাভন আমি বলেছি তিনি যে জায়গাটায় জন্মেছিলেন, সেখানে যে রিভার, তো তাকে বলা হয় বার্ড, BARD। লুক অ্যাট দি স্পেলিং, এখানে BIRD কিন্তু নয়, দিস ইজ BARD। বার্ড মানে হচ্ছে কবি, পোয়েট, তাহলে তাকে বলা হয় কি বার্ড অফ অ্যাভন। তো শেক্সপিয়ার টোটাল কতগুলো ড্রামা লিখেছিলেন, নাম্বার অফ প্লেস বা ড্রামাস 39। তিনি টোটাল 39, দেখো লেখা আছে অ্যাকাউন্ট অফ শেক্সপিয়ার্স প্লেস বা রাইটিংস, টোটাল 39টা ড্রামা লিখেছিলেন তার জীবৎকালে। নাম্বার অফ সনেটস, আমি বলেছি সনেট মানে হচ্ছে চতুষ্পদী কবিতা, আ পোয়েম অফ 14 লাইন্স, তিনি টোটাল 154 সনেটস লিখেছেন। তো সনেট কি, শেক্সপিয়ারিয়ান সনেট কি, তার বৈশিষ্ট্য কি, এগুলো অবশ্যই তোমাদের পড়তে হবে, কারণ ক্লাস 12-এ একটা শেক্সপিয়ারিয়ান সনেটও কিন্তু পড়ার বিষয়বস্তু। তো এই মুহূর্তে সেগুলো আমি ডিটেলসে আলোচনা করছি না।
পরে এগুলো আলোচনা করা যাবে। এছাড়াও তিনি 3টে লং ন্যারেটিভ পোয়েম লিখেছেন। ন্যারেটিভ পোয়েম মানে যেটা একটু একটু দীর্ঘায়িত, হ্যাঁ, ন্যারেটিভ পোয়েম তিনি 3টে লিখেছেন। তো যে 39টে ড্রামা লিখেছেন তার 5টে ড্রামা আমরা কিন্তু পড়তে চলেছি, সেটাও সামারাইজড ভার্সন। উই আর গোয়িং টু রিড দি সামারাইজড ভার্সন। নাও the point that you can see on the screen, classification of Shakespearean plays. শেক্সপিয়ার এই যে 39টা লেখা লিখেছিলেন এর কিছু ভাগ আছে, একে কিছু ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। অল দি প্লেস ক্যান বি ডিভাইডেড ইন্টু সাম পার্টিকুলার ক্যাটাগরিজ। সো হোয়াট আর দি ক্যাটাগরিজ, লেট আস নো। তার শেক্সপিয়ারিয়ান প্লেগুলোকে মেনলি 3টে ক্যাটাগরিতে ডিভাইড করা যায়। কি কি? একটা হচ্ছে ট্র্যাজেডি, দ্য আদার ইজ কমেডি অ্যান্ড দি লাস্ট ওয়ান ইজ হিস্টোরিক্যাল। 3টে মেনলি টাইপের তার প্লে হয়। একটা হচ্ছে ট্র্যাজেডি। ভেরি sharply you have to remember that Shakespearean plays are divided into 3 parts broadly, into 3 divisions. One is tragedy, the second is comedy and the last one is historical. দেখো এখানে একটা অ্যারোর মতো করে লেখা আছে, তার এই ট্র্যাজেডি এবং কমেডি ছাড়াও তার কিছু লেখা রয়েছে, দের আর সাম ভেরি সিগনিফিক্যান্ট রাইটিংস অফ শেক্সপিয়ার যেগুলোকে ট্র্যাজি কমেডি বলা হয়। Why are they called tragicomedy? Because there are the characteristics of tragedy and comedy both are available. তাহলে ট্র্যাজেডির কিছু বৈশিষ্ট্য আর কমেডির কিছু বৈশিষ্ট্য দুটোই থাকার জন্য সেগুলোকে ট্র্যাজি কমেডি বলা হয়। ঠিক আছে, তো একটু আগে আলোচনা করে নিই, তারপর আমি এক্সাম্পলগুলো বলছি যে ট্র্যাজেডি কি, হোয়াট ইজ ট্র্যাজেডি। তাহলে ট্র্যাজেডি যেটাকে বাংলায় বলা হয় বিয়োগান্তমূলক নাটক। দেখো লেখা আছে এ প্লে দ্যাট এন্ডস উইথ ইদার ডিস্ট্রাকশন অর ডেথ, হয় কোনো ক্ষয়ক্ষতি বা মৃত্যু। এইটা দিয়ে যখন কোনো ট্র্যাজেডি, কোনো কোনো প্লে যখন শেষ হচ্ছে, ওয়েন আ প্লে কামস টু অ্যান এন্ড আইদার উইথ ডিস্ট্রাকশন অর ডেথ, তখন সেগুলোকে ট্র্যাজেডি বলা হয়। শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিগুলোতে ডেথ দিয়েই কিন্তু শেষ হয়। ঠিক আছে, ইন অল দি শেক্সপিয়ারিয়ান ট্র্যাজেডিজ ইফ ইউ ফাইন্ড দে এন্ড উইথ ডেথ। কার মৃত্যু সেটা আমরা পরে যখন টেক্সটগুলো পড়বো জানতে পারবো। তো মেনলি এখানে যে ডেথ ঘটতো সেটা হচ্ছে প্রোটাগনিস্ট। প্রোটাগনিস্ট বলতে যিনি ওই টেক্সটের হিরো বা নায়ক, প্রোটাগনিস্ট, PROTAGONIST, PROTAGONIST, প্রোটাগনিস্ট। তো এই ধরনের লেখাগুলোকে বলা হতো ট্র্যাজেডি, যেটা বিয়োগান্তমূলক, যেখানে একটা একটা দুঃখের ব্যাপার থাকে। কমেডি কি? আ প্লে, কমেডি শব্দটার যে আক্ষরিক অর্থ এটাতে তোমরা যেও না, দেন ইট উইল বি এ মিসলিডিং ওয়ান। কমেডি মানে আমরা যেটা বুঝি হাস্যকর একটা ব্যাপার, একটা একটা হিউমারাস ম্যাটার, কিন্তু শেক্সপিয়ারিয়ান যে কমেডি সেখানে হ্যাঁ অবশ্যই একটা 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 হিউমারাস ফ্যাক্ট কখনো কখনো থাকে, বাট তার মূল যে জিস্ট, যেমন আমি বলেছিলাম ট্র্যাজেডি এন্ডস উইথ ডেথ, কমেডি ডাজন্ট এন্ড উইথ ডেথ, রাদার ইট এন্ডস উইথ এ হ্যাপি এন্ডিং, বা যেটাকে হ্যাপি রিইউনিয়ন বলা হয়। অর্থাৎ বিভিন্ন চরিত্রের মধ্যে পুনর্মিলন, তারা হারিয়ে যায়, কোনো কারণে তারা সেপারেটেড হয়ে যায়, দ্য ক্যারেক্টার্স আর এলিয়েনেটেড ফ্রম ওয়ান অ্যানাদার, এবং ফাইনালি ওয়েন দ্য প্লে এন্ডস উই ফাইন্ড দ্যাট অল দি ক্যারেক্টার্স হু আর্লিয়ার গট সেপারেটেড, আগে কোনো কারণে তারা হয়তো একে অপরের সাথে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, আলাদা হয়ে গিয়েছিল, একদম প্লেস শেষে তারা এসে আবার তাদের পুনর্মিলন ঘটছে। তাহলে কমেডি ডিলস উইথ এ হ্যাপি এন্ডিং, ট্র্যাজেডি ডিলস উইথ আ স্যাড বা একটা একটা বলবো সরোফুল এন্ডিং। আর হিস্টোরিক্যাল শব্দটার মধ্যেই বুঝতে পারছো এ প্লে দ্যাট এন্ডস উইথ, সরি দ্যাট ডিলস উইথ, যেটা কি নিয়ে আলোচনা করে, হিস্টোরিক্যাল ফ্যাক্টস, ঐতিহাসিক ঘটনা নিয়ে। তো আরেকটা যেটা বলেছিলাম ট্র্যাজি কমেডি, ট্র্যাজি কমেডিতে কী রয়েছে, দ্যার ইজ দ্য কম্বিনেশন অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি। ওকে, এখানে যে এক্সাম্পলগুলো একটু বলে দিই। ট্র্যাজেডি দেখো এখানে লেখা আছে একদম শেষে স্যাড এন্ডিং, মনে রাখবে তোমরা যে ট্র্যাজেডি মানেই এন্ডিংটা স্যাড, আর কমেডি মানেই হ্যাপি এন্ডিং। এই দুটো কথা মনে রাখলেই তোমরা কিন্তু ট্র্যাজেডি আর কমেডির যে পার্থক্য, দ্য বেসিক ডিফারেন্স অফ ট্র্যাজেডি অ্যান্ড কমেডি কুড ওয়েল বি রিমেম্বার্ড in your mind. If you only remember that tragedy is about sad ending, comedy is about happy ending, যেখানে চরিত্ররা মিলিত হচ্ছে আর ট্র্যাজেডিতে
মূল যে ক্যারেক্টার সে কিন্তু মারা যাচ্ছে। তো এরকম কিছু ট্র্যাজেডির উদাহরণ যেগুলো তোমাদের টেক্সটে রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ ম্যাকবেথ, অথেলো, যে দুটো টেক্সট তোমাদের রয়েছে এগুলো হচ্ছে ট্র্যাজেডির আন্ডারে পড়ে। কমেডির আন্ডারে যে টেক্সটগুলো পড়ে তিনটে, সেগুলো তার মধ্যে দুটো আমি তুলে ধরেছি। একটা হচ্ছে দেখো লেখা আছে অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স। এরকম বহু হিস্টোরিক্যাল প্লে রয়েছে, তার মধ্যে হেনরি ফাইভ, রিচার্ড থ্রি এগুলো অন্যতম। তো একটা কথা বোঝার চেষ্টা করো, তোমাদের যে পাঁচটে প্লে রয়েছে, হ্যাঁ, তোমাদের যে পাঁচটে প্লে রয়েছে সেই পাঁচটে প্লে কিন্তু দুটো ক্যাটাগরি থেকে। দি ফাইভ প্লেস দ্যাট ইউ হ্যাভ, দে আর ফ্রম দি টু ক্যাটাগরিজ। একটা হচ্ছে ট্র্যাজেডি অ্যান্ড দ্য আদার ইজ কমেডি। সো দেয়ার আর, আমি আবার একটু পেছনে যাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। এই যে পাঁচটে প্লে রয়েছে, এখান থেকে তোমরা ইজিলি বুঝতে পারছো যে এখানে দুটো ক্যাটাগরির প্লে কিন্তু তোমাদের পড়তে হবে। তাহলে ম্যাকবেথ আর অথেলো, আমি বলেছি যে ম্যাকবেথ আর অথেলো যদি ট্র্যাজেডি হয়, ইফ ম্যাকবেথ অ্যান্ড অথেলো আর ট্র্যাজেডিজ, দেন ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরর্স অ্যান্ড টুয়েলথ নাইট, এগুলো কিন্তু তোমাদের কমেডি। ওকে, আচ্ছা, এবার আমি এই র্যাপিড রিডার বইটা সম্পর্কে একটু বলি। অ্যাবাউট র্যাপিড রিডার ইউ ক্যান সি দি পয়েন্ট। বলছে ফাইভ শেক্সপিরিয়ান প্লেস অফ ক্লাস 11 সিলেবাস আর সামারাইজড ভার্সন। এটা আমি আগেও বলেছি তোমাদের যে এই যে র্যাপিডে আমরা যে পাঁচটা শেক্সপিরিয়ান প্লে পড়তে চলেছি, দিজ আর নট দি অরিজিনাল ওয়ান্স, দে আর সামারাইজড ভার্সন। সো ইফ দে আর সামারাইজড ভার্সন, সিমিলার, মানে কি বলবো, ভেরি কমনলি আ কোয়েশ্চেন কামস ইনটু আওয়ার মাইন্ড। একটা প্রশ্ন আসছে, হু সামারাইজড দেম? তাহলে এগুলো কার সামারি, কার লেখা সামারি? তো অবশ্যই কারো না কারো লেখা। দিস প্লে ওয়ার সামারাইজড বাই, দুজনে সামারাইজড করেছিলেন। একটা হচ্ছে চার্লস ল্যাম অ্যান্ড দ্য আদার ইজ ম্যারি অ্যান ল্যাম। ভালো করে দেখে নাও নামগুলো। দিস প্লেস ওয়ার সামারাইজড বাই চার্লস ল্যাম অ্যান্ড মেরি অ্যান ল্যাম। নামগুলো দেখে কি মনে হচ্ছে যে তারা খুব ইন্টিমেটলি রিলেটেড। বলে রাখি তাদের কিন্তু ব্লাড রিলেশন রয়েছে, দে আর সিবলিংস। সিবলিং কাকে বলে না, একই মায়ের যখন সন্তান হয়, সেটা বোন হোক ভাই হোক, প্রত্যেককে কিন্তু সিবলিং বলা হয় একসাথে। তো চার্লস ল্যাম অ্যান্ড মেরি ল্যাম, দে আর সিবলিংস, তারা ভাই বোন। এবং তারা কে ছিল, দে ওয়ার 19th সেঞ্চুরি রাইটার্স, তারা 19 শতকের রাইটার ছিল। আচ্ছা, আরও একটু জেনে নিই। বলছে চার্লস ল্যাম অ্যান্ড মেরি ল্যাম, যারা সিবলিংস, জয়েন্টলি পাবলিশড, তারা একসাথে একটা বই পাবলিশড করেছিল। সেই বইটার নাম কি, টেলস ফ্রম শেক্সপিয়ার, শেক্সপিয়ারের গল্প। শেক্সপিয়ারের গল্প বলতে শেক্সপিয়ারের লেখা যে ড্রামাগুলো, তার সামারি। দেখো আমি আগেই বলেছি শেক্সপিয়ার কতগুলো ড্রামা লিখেছিলেন টোটাল। আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ দ্যাট ইন টোটাল শেক্সপিয়ার রোড 39 প্লেস বা ড্রামাস। তো প্রশ্ন হচ্ছে, ডিড দে সামারাইজ অল দি প্লেস রিটেন বাই শেক্সপিয়ার? তারা কি সমস্ত বা সবগুলোই সামারাইজ করেছিল? নো, দে সামারাইজড অনলি 20 অফ দেম। ওই 39টার মধ্যে তারা কিন্তু 20টা সামারাইজড করেছিল, এবং সেই 20টা একটা বই আকারে পাবলিশ করা হয়েছিল, যার নাম হচ্ছে টেলস ফ্রম শেক্সপিয়ার বাই, বাই বলতে যারা লিখেছে চার্লস ল্যাম অ্যান্ড মেরি ল্যাম। এটাকে বলা হয় কি, চিলড্রেন্স বুক ইন ইংলিশ। তোমরা চাইলে ইউ ক্যান পারচেজ দি বুক। তোমরা আগে এই পাঁচটে টেক্সট পড়ো, তারপর যদি তোমাদের মনে হয় যে শেক্সপিয়ারের লেখাগুলোকে সামারি পড়তে ইচ্ছা যাচ্ছে, কারণ তোমরা যে লেভেলে বিলং করছো ক্লাস 12-এ, এই মুহূর্তে তোমাদের পক্ষে অরিজিনাল টেক্সট পড়া ইট উইল বি এ লিটল হার্ড, ইট উইল বি এ লিটল ডিফিকাল্ট। তাই তোমাদের যদি শেক্সপিয়ারিয়ান লেখাগুলোর প্রতি অ্যাট্রাকশন জন্মায়, ইফ ইউ ফিল ফ্যাসিনেটেড, ইফ ইউ ফিল charmed about the Shakespearean plays, you can definitely purchase the book. This is available online and offline. অনলাইনেও রয়েছে, অফলাইনেও রয়েছে, তোমরা পারচেস করতে পারো টেলস ফ্রম শেক্সপিয়ার। ঠিক আছে, তো যেটা আমি বলছিলাম, চার্লস ল্যাম্ব আর মেরি ল্যাম্ব দুজন ভাই বোন, দে জয়েন্টলি রোট, দে জয়েন্টলি সামারাইজড অ্যান্ড পাবলিশড আ বুক কল্ড টেলস ফ্রম শেক্সপিয়ার, যেটা চিলড্রেন্স বুক। কারণ বাচ্চারা তো অরিজিনাল পড়তে পারে না, ছোটরা যারা, যারা একদমই মানে ফ্রেশার্স এই ল্যাঙ্গুয়েজ বা লিটারেচারের প্রতি,
তো তাদের জন্য এই মেরি ল্যাম্ব বা চার্লস ল্যাম্ব তারা বাচ্চাদের সুবিধার জন্য, যাতে তারাও শেক্সপিয়ারিয়ান ড্রামার ফ্লেভারটা নিতে পারে, তার ফ্র্যাগ্রেন্সটা ফিল করতে পারে, তার জন্য তারা লিখেছিলেন। এই টেলস ফ্রম শেক্সপিয়ার এটা পাবলিশড হয়েছিল 1807, 1807 খ্রিস্টাব্দে। ইট কন্টেন্টস 20 সামারাইজড প্লেস বাই শেক্সপিয়ার। তাহলে আগেই বললাম যে কতগুলো শেক্সপিয়ারিয়ান প্লে রয়েছে, 20 প্লেস আছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা তোমাদের মনে রাখতে হবে এই টেলস ফ্রম শেক্সপিয়ারের, সেটা হচ্ছে এখানে যতগুলো ড্রামা রয়েছে সেই ড্রামাগুলো কিন্তু দু রকমেরই আছে। এই টেলস ফ্রম শেক্সপিয়ারে কিন্তু ট্র্যাজেডি আর কমেডিকেই মেনলি সামারাইজ করা হয়েছে। তো চার্লস ল্যাম্ব তিনি কমেডিগুলোকে সামারাইজ করেছিলেন। ভেরি ইম্পর্টেন্টলি ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইন টেলস ফ্রম শেক্সপিয়ার চার্লস ল্যাম্ব কম্পোজড দি কমেডিজ অ্যান্ড মেরি ল্যাম্ব কম্পোজড দি ট্র্যাজেডিজ। তাহলে যদি বলি যে এই ম্যাকবেথ বা অথেলো যেগুলো ট্র্যাজেডি, এগুলো কার সামারি? মেরি ল্যাম্ব। আর যদি বলি অ্যাজ ইউ লাইক ইট, কমেডি অফ এরার্স, টুয়েলথ নাইট, এগুলো কার সামারি? দিজ ওয়ার সামারাইজড বাই মেরি ল্যাম্ব। তো আপাতত মোটামুটি এই বিষয়গুলো তোমরা জানলে তোমাদের এই পড়াটা পড়তে আমার মনে হয় সুবিধে হবে। তো আরও একটা জিনিস তোমাদের সাথে একটু তুলে ধরতে চাই। এখানে একটা নোট আমি তোমাদেরকে একটু পড়ে শোনাবো। দিস নোট সিম্পলি স্টেটস ওয়াই, কেন দি র্যাপিড রিডার অর দি প্লেস ফ্রম শেক্সপিয়ার হ্যাভ বিন ইনক্লুডেড ইন ইউর সিলেবাস। হঠাৎ করে এর আগে কিন্তু যখন 11-12-এর সিলেবাস ছিল সেখানে এই ধরনের কোনো রাইটিং, এই ধরনের কোনো লিটারেরি পার্ট ছিল না। এটা একটা রিসেন্ট ইনক্লুশন, এটা একটা রিসেন্ট সিলেবাসের অন্তর্ভুক্তিকরণ। তাই কেন হঠাৎ করে এই শেক্সপিয়ারিয়ান যে প্লেগুলো তার সামারিগুলোকে কেন ইনক্লুড করা হলো তার একটা ছোট্ট ব্যাখ্যা কে দিচ্ছেন না কোনো একজন ইম্পর্টেন্ট মানুষই দিচ্ছেন, যিনি এই ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি বোর্ডের সাথে যুক্ত। তার নামটা আমি তোমাদের বলে দিচ্ছি, তার নাম হচ্ছে ডক্টর মুক্তিনাথ চ্যাটার্জি। হ্যাঁ, যখন নতুন করে রিভাইজড করা হয় সিলেবাসটা, যখন পুরো সিলেবাসটাকে চেঞ্জ করা হয়, তো সেই সময় তখন মানে এই হায়ার সেকেন্ডারি বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন কে? না ডক্টর মুক্তিনাথ চ্যাটার্জি। তো তিনি তার ভাষায় ব্যক্ত করছেন যে কেন এই র্যাপিড রিডারটাকে ইনক্লুড করা হয়েছে। আমি একটু পড়ে শোনাচ্ছি, তোমরা বোঝো, ভালো লাগবে। বলছে দ্য এডিটেড ভার্সন অফ চার্লস অ্যান্ড মেরি ল্যাম্বস টেলস ফ্রম শেক্সপিয়ার হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ এ র্যাপিড রিডার টেক্সট ফর ইংলিশ বি। এ হচ্ছে মাইন্ডস্কেপ, যেটা আরেকটা টেক্সটের বই, এটা হচ্ছে টেক্সট বি। স্টুডেন্টস আন্ডার ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উইথ এ ডেফিনিট পারপাস, একটা নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে এটা কিন্তু ইনক্লুড করা হয়েছে তোমাদের সিলেবাসে। হোয়াট আর দ্য পারপাসেস বা হোয়াট ইজ দ্য পারপাস? মাই লং টিচিং এক্সপিরিয়েন্স, কথাটা কে বলছেন? দ্য প্রেসিডেন্ট অফ দাদেন হায়ার সেকেন্ডারি বোর্ড মুক্তিনাথ চ্যাটার্জি। তিনি বলছেন মাই লং টিচিং, আমার দীর্ঘদিনের শিক্ষকতার যে অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স হ্যাজ শোন, আমাকে এটা বলেছে বা আমি এটা অনুভব করেছি দ্যাট কোয়াইট এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস, অনেক স্টুডেন্ট, একটা অনেকাংশে স্টুডেন্ট কি করে আফটার কমপ্লিটিং দেয়ার +2 এক্সামিনেশন মানে এইচএস, বলছে তারা তাদের এইচএস কমপ্লিট করার পর আন্ডার WBCHAC ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশন, এটা বোর্ড আমাদের, তো তার এইচএস পাস করার পর অনেকেই ওপেন অপ্ট ফর অনার্স ইন ইংলিশ, অনেকেই ইংলিশে অনার্স পড়ার জন্য তারা কিন্তু অপ্ট করে। দে স্টাডি দি ইংলিশ অনার্স ইন দেয়ার আন্ডার গ্র্যাজুয়েট স্টাডিজ। আন্ডার গ্র্যাজুয়েট মানে হচ্ছে যেটাকে বলে ব্যাচেলার অফ আর্টস, যেটা গ্র্যাজুয়েশন বলে। আর পোস্ট গ্র্যাজুয়েট মানে হচ্ছে MA MSc MCom। তো সেখানে অ্যান্ড শেক্সপিয়ারিয়ান প্লেস ফর্ম আ কনসিডারেবল পোর্শন অফ দি সিলেবি ফলোড ইন দি কোর্স। তো ওই গ্র্যাজুয়েশন কোর্সে দেখা যায় সেখানে একটা অনেক অংশেই শেক্সপিয়ারিয়ান প্লেগুলো পড়তে হয়। তাহলে তিনি দেখেছেন কি যে অনেক স্টুডেন্ট কি করে না আফটার কমপ্লিটিং দেয়ার এইচএস দে অপ্ট টু স্টাডি ইন দি কলেজেস ফর ইংলিশ অনার্স ইন ইংলিশ। তো সেক্ষেত্রে এই ইংলিশ অনার্সে
শেক্সপিয়ারিয়ান প্লেগুলো কিন্তু একটা কনসিডারেবল পোর্শন থাকে, একটা যথেষ্ট অংশ এই শেক্সপিয়ারিয়ান প্লেতে গুরুত্ব দেওয়া হয় গ্র্যাজুয়েশন বা অনার্সে। ওয়াইল স্টুডেন্টস কামিং ফ্রম আদার বোর্ডস অর কাউন্সিলস, মনে করো ইংলিশ মিডিয়াম বা অন্যান্য মিডিয়ামের যারা স্টুডেন্ট হয় অন্যান্য বোর্ডের, দে আর টু সাম এক্সটেন্ট, অনেকটা হলেও ফ্যামিলিয়ার, তারা পরিচিত উইথ সাম অফ দিস ট্রেজার্স। এগুলোকে কিসের সাথে তুলনা করছে না ট্রেজার, ট্রেজার মানে হচ্ছে সম্পদ। ইংলিশ লিটারেচারের যে সম্পদ শেক্সপিয়ারিয়ানের যে ট্র্যাজেডি বা কমেডি বা লেখাগুলো, বলছে এগুলোকে এই মুক্তিনাথ বাবু কিসের সাথে তুলনা করছেন, হি ইজ কম্পেয়ারিং দেম উইথ দি ট্রেজার্স অফ ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সম্পদ। তো অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা তারা কিন্তু অনেকটাই ফ্যামিলিয়ার থাকে, পরিচিত থাকে এগুলো, বাট আওয়ার স্টুডেন্টস ফেস সাম ডিফিকাল্টিস, কিন্তু আমাদের স্টুডেন্টরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা তারা নাকি অনেকটাই সমস্যায় পড়ে ইন আন্ডারস্ট্যান্ডিং দিস প্লেস, এই প্লেগুলোকে প্রথমবারের জন্য পড়তে গিয়ে। টু ব্রিজ দিস গ্যাপ, এই ঘাটতিটা পরিপূরণ করার জন্য দ্য বোর্ড অফ স্টাডিজ ইন ইংলিশ অফ দি কাউন্সিল, এই কাউন্সিল, এই বোর্ড তারা কি সিদ্ধান্ত নিয়েছে, ইন কনসালটেশন উইথ দি এক্সপার্ট কমিটি, এক্সপার্ট কমিটির সাথে কনসাল্ট করে আলোচনা করেছে অন স্কুল এডুকেশন, দি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ ডিসাইডেড টু ইনক্লুড দি টেক্সট ইন দি সিলেবি। তাহলে সিলেবাসের মধ্যে এই টেক্সটগুলোকে ইনক্লুড করার পেছনে এটাই একটা কারণ যে অনেক স্টুডেন্ট, মেনি আর স্টুডেন্টস আফটার কমপ্লিটিং দেয়ার হায়ার সেকেন্ডারি দে অপ্ট ফর অনার্স ইন ইংলিশ ইন দি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, এবং তারা সেখানে গিয়ে দে স্টাম্বল, দে ফিল আ লিটল ডিফিকাল্টি, কারণ সেখানে গিয়ে শেক্সপিয়ারের লেখাগুলোকে পড়তেই হয়। তাই এটা একটা স্টুডেন্টদেরকে একটা কি বলবো, ইট ইজ টু পেভ দি ওয়ে, পথ প্রশস্ত করা হচ্ছে যাতে আগামী দিনে দে ডোন্ট ফিল দ্যাট মাচ ডিফিকাল্টি ইন রিডিং দি শেক্সপিয়ারিয়ান প্লেস। তো যদিও যখন তোমরা গ্র্যাজুয়েশনে কেউ যদি ইংরেজি পড়ো, ইউ ক্যান সি অর ইউ ক্যান অ্যাকচুয়ালি ফিল বাই প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যে শেক্সপিয়ারের লেখাগুলো তখন কিন্তু এই সামারিতে থাকবে না, দিস উইল বি অরিজিনাল ফর্ম। তবুও শেক্সপিয়ারের লেখাগুলোর যে ধরন, তারা সেগুলো কি, সেগুলো সম্পর্কে একটা আইডিয়া থাকলে বোর্ড মনে করছে যে তোমাদের অনেকটা সুবিধা হবে। তাই জন্যই কিন্তু মেনলি এই প্লেগুলোকে সামারি ভার্সন হলেও তোমাদের সিলেবাসে ইনক্লুড করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারলে যে র্যাপিড রিডারের গুরুত্ব কতটা, হাউ the book rapid reader is important to you, how many plays are there, and how they have to be read with utmost care, কতটা গুরুত্ব দিয়ে সেগুলোকে পড়তে হবে। তো এটাই মোটামুটি আজকের বিষয় ছিল তোমাদের কাছে তুলে ধরা। আই হোপ ইউ হ্যাভ গট আ ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট অল দিস। থ্যাংক ইউ সো মাচ।